নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। প্রথম দফার ভোট শেষে যে আলোচনা এখন সবার মধ্যে শিরোনামে, সেটা হচ্ছে ভোট পার্সেন্টেজ। এ রাজ্যে অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে বলা যায়, এখনো পর্যন্ত সন্ধে পর্যন্ত যা ট্রেন্ড, তাতে দেখা যাচ্ছে প্রায় 92% কাছাকাছি ভোটদান হয়েছে। এই ট্রেন্ড নিঃসন্দেহে অভূতপূর্ব, নজিরবিহীন বলা যায়। সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। এটা কিসের ইন্ডিকেশন? এত বিপুল সংখ্যক মানুষের ভোট, সাধারণ মানুষের মধ্যেও এই আলোচনা চলছে দিনভর। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিকভাবে লাভ ক্ষতির অঙ্ক কষছে, এই ভোট কার পক্ষে গেল। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আবার প্রথম প্রশ্ন, এসআইআর পর্বে একটা বড় অংশের মানুষের নাম বাদ পড়েছে। সেখান থেকে দাঁড়িয়ে মানুষের এত উৎসবের মেজাজে হৈ হৈ করে মানুষ ভোট দিলেন, এটা কোথাও এটা কিসের ইন্ডিকেশন? এবং এসআইআর এর প্রো এসআইআর ভোট বলে তুমি মনে করো, নাকি এটা এসআইআর এর এগেনস্টেও মানুষের একটা মতদান হতে পারে? দেখো, উৎসবের মেজাজ কিনা আমি জানি না, কারণ আজকে যে ধরনের আবহাওয়া ছিল এবং যেরকম গরম গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, তাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে গলদঘর্ম হয়ে মানুষ যেভাবে ভোট দিয়েছেন, সেটা উৎসব কিনা আমি জানি না। তবে হ্যাঁ, আমরা যেটা দেখেছি যে উত্তরবঙ্গ থেকে একেবারে দক্ষিণবঙ্গ, মানে হচ্ছে যে এই পশ্চিমাঞ্চলে যে ভোটটা হয়েছে, সেখানে একটা বিপুল পরিমাণ মানুষ তারা লাইন দিয়ে, দীর্ঘক্ষণ লাইন দিয়ে নিজের ভোট নিজে দিয়েছেন। এটা পশ্চিমবঙ্গে একটা বেনজির ঘটনা। নিঃসন্দেহে আমরা বিক্ষিপ্তভাবে কিছু অশান্তির ঘটনা দেখেছি, কিন্তু সে ছাড়া আমি যখন জলপাইগুড়িতে খোঁজ নিচ্ছিলাম, একেবারে পিসফুল ভোট হয়েছে। আমাকে জলপাইগুড়ি রিপোর্টারই বলছিল যে কোনো অশান্তির খবর নেই দাদা। পূর্ব মেদিনীপুরে কোনো বড় কোনো অশান্তির খবর পাইনি, ঝাড়গ্রামে পাইনি, পুরুলিয়া পাইনি, বাঁকুড়ায় পাইনি। তো মোরাললেস একটা পিসফুল ইলেকশন হয়েছে এবং মানুষ নিজের ভোটটা নিজে দিয়েছে। এখন তোমার প্রশ্ন হচ্ছে প্রো এসআইআর না নো এসআইআর ভোট। এটাকে প্রো এসআইআর নো এসআইআর ভাবে ব্যাখ্যা করা যাবে না, একটাই কারণে। দেখো, এসআইআর এ যাদের নাম কোনো রকম সমস্যা ছাড়াই উঠে গিয়েছে, তাদের কাছে তো কোনো হয়রানি হয়নি। সুতরাং তাদের মধ্যে একটা অংশের কাছে এটা কিন্তু ওই প্রথমবার যে ভোটার কার্ড পাওয়ার যে যেটা অনুভূতি, সেই অনুভূতিটা একটা অংশের কাছে কাজ করেছে। একটা অংশের কাছে কাজ করেছে যারা নর্মালি উঠে গেছে, যাদের নাম বা যাদের নাম নোটিশ এসেছিল পরে উঠেছে, তাদের কাছে একটা অংশে কাজ করেছে যে এই ভাবনাটা যে ভোট যদি না দিই তাহলে তো আবার কি ভোটার তালিকা থেকে নাম চলে যাবে, আতঙ্ক কোথাও। ফলে আজকে অনেকের কাছে মনে হচ্ছে যে একটা এত বড় একটা মানে পোলিং পার্সেন্টেজ। আমরা কিন্তু দ্য ওয়ালে গত কয়েকদিন ধরে বা গত 10-12 দিন 15 দিন ধরে লাগাতার বলেছি যে এবার কিন্তু পোলিং পার্সেন্টেজ বাড়বে। তার কারণে এই দুটো জিনিস কাজ করবে। একটা হচ্ছে মানুষের এই যে নতুন করে আবার লিস্টে নাম তোলা, এটা একটা উৎসাহের ব্যাপার থাকে। কারণ যখন বিএলওরা বাড়িতে বাড়িতে ফর্ম দিয়েছেন, তখন অনেককেই আমরা দেখেছি যে তড়িঘড়ি করে ফর্ম জমা দেওয়া, একটা তৎপরতা দেখেছি। আবার যারা নোটিশ পেয়েছেন তারাও গিয়ে বারবার ছুটে গেছেন এবং নাম তুলেছেন। ফলে একটা তাগিদ ছিল, একটা উৎসাহ প্লাস উৎকণ্ঠা, এই দুটো মিলিয়ে একখানা গ্রেটার পোলিং পার্সেন্টেজ হবে বলে আমাদের ধারণা ছিল। তো সেটাই আমরা দেখেছি। এবার হায়ার পোলিং পার্সেন্টেজ মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে, পশ্চিমবঙ্গে বরাবরই রেকর্ড ভোট পড়ে, মানে সেই 90 দশকের সময় থেকে এটা চলছে। 2021-এও 80% বেশি ভোট পড়েছিল। 21-এ তো পড়েছিলই। আমি যদি একটু পেছনের দিকে তাকাই, 2001 সালে মনে হয় 75% হয়, কিন্তু 2006 সালের ভোটেও দেখো, যখন বুদ্ধবাবু আবার ফের সরকারে আসে 235টা, তখন তো তোমার 80% পোলিং। রেকর্ড পোলিং কবে হলো? যখন পরিবর্তনের ভোট, 2011 সালের ভোট 84% পোলিং। এবার হচ্ছে 92, 93। এবং আমরা যখন আলোচনা করছি, এখনো কিন্তু মনে রাখবেন যে ইলেকশন কমিশনের ফাইনাল ফিগার আসেনি। এগুলো সব হচ্ছে প্রভিশনাল ফিগার, যে কোনো জেলাতে 92%, কোথাও 91%, কোথাও 93%, কোথাও 94%, এবং শামশেরগঞ্জে আমি তো দেখছিলাম যে 95% পোলিং। তুমি যেটা বলছিলে অভিষেক শর্মার ব্যাটিং এর মতন, এবং 95 নট আউট। কারণ হচ্ছে ফাইনালি 95 এর পরে কোথায় যাবে বলা যায় না। রঘুনাথগঞ্জেও তাই। এবার কেন এই নাম্বারটা বাড়লো, এতটা বেড়ে গেল কেন, সেটার ব্যাখ্যাও আমি এর আগে দিয়েছিলাম। যে ভোটার তালিকা থেকে যখন এই যে ভুয়ো ভোটার, মৃত ভোটার,
অন্যত্র চলে যাওয়া ভোটারের নামটা বাদ চলে যাবে, তখন তো ওভারঅল বিধানসভা পিছু ভোটারের সংখ্যাটা কমে যাচ্ছে। এবার প্রকৃত ভোটারের সংখ্যাটা তো আগেও ছিল যা এখনো তাই, তো তার ফলে কি পোলিং পার্সেন্টেজটা তো এমনিই বেড়ে যাওয়ার কথা। তো হিসেব অনুযায়ী দেখা যায়, একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝানো যাবে যে কোথাও 3 লাখ ভোটার ছিল, 3 লাখের মধ্যে 2,40,000 ভোট পড়েছিল, মানে 80% পোলিং হয়েছিল আগের বার। এবার সেখানে হয়তো অ্যাভারেজে 30,000 ভোট কেটে গেছে, তার মানে 2,70,000 কি দাঁড়িয়েছে। তো 2,70,000-এর মধ্যে যদি 2,40,000 ভোট দেয় আগের মতনই, তাহলেই তো পার্সেন্টেজটা 88% চলে আসছে। কিন্তু মজার ব্যাপার, এবারে মজার ব্যাপারটা বলি। মজার ব্যাপার কি, যে হিউজ নাম্বার অফ ভোটারের নাম কোথায় বাদ গেছে? মালদা, মুর্শিদাবাদ, এই দুটো ডিস্ট্রিক্ট। তুমি দেখো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিন্তু 40,000 50,000 নাম বাদ যায়নি, না যায়নি। এখানে অনেক তুলনামূলকভাবে কম নাম বাদ গেছে। পূর্ব মেদিনীপুরে এক একটা পূর্ব মেদিনীপুরে এক একটা আসনে অনেক কম নাম বাদ গেছে, যেখানে মুর্শিদাবাদ আর মালদা তো মানে বাদ ঠিক তালিকায় এক, এবং ফলে মুর্শিদাবাদ এবং মালদায় অ্যাভারেজে 50,000 করে প্রতিটা বিধানসভায় নাম বাদ গেছে, ইনক্লুডিং লজিক্যাল ডিসক্রিপেন্সি। তাই মুর্শিদাবাদের যে সিটগুলো, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, যেটা আমি বলছি 95%, সেটা নয় আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু ঝাড়গ্রামে, পূর্ব মেদিনীপুরে, যেখানে ওরকম ভাবে 30-40,000 ভোটারের নাম বাদ যায়নি অ্যাসেম্বলি ওয়াইজ, সেখানে যদি আজকে 90-93% পোলিং হয়ে যায়, তাহলে তো চিন্তার ব্যাপার আছে। একেবারে সেখানে যদি 87-88% পোলিং হতো, তাহলে আমি বুঝতাম যে এসআইআর এর এফেক্টে 80-82%টা 87-88% পর্যন্ত গেছে। কিন্তু একটা এক্সট্রা লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এক্সট্রা লেয়ার অফ ভোট, যেটা হচ্ছে এসআইআর এর প্রভাবের বাইরে বলা যায়, যেটা এসআইআর এর প্রভাবের মধ্যেও হতে পারে, যে 88-92-93-94% ভোট। এবার তোমার এসআইআর এর লেয়ারের কথাটা বলছি, সেটা হচ্ছে যে এসআইআর এর কারণে যেমন এক তো ভোটটা কমেছে, আর দুই হচ্ছে আগের থেকে বেশি সংখ্যক মানুষ গেছে, যে ভোটটা যদি নাম কেটে যায় বা প্রথম আবার নাম উঠলো ভোটার তালিকা, আবার নামটা উঠলো, যাই গিয়ে আবার ভোটটা দিয়ে আসি, এই যে দুটো কারণ মিলিয়ে যে ভোটটা, সেটার ফলে গেছে। গিয়ে একটা মানুষ যখন 1.5 ঘন্টা 2 ঘন্টায় ঠাঠা রোদে বা গরমের মধ্যে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, ঠিক আছে, সেই ভোটটাকে কিভাবে ডিফাইন করবো আমরা? সেটা কি সরকারের পক্ষে ভোট না সরকারের বিপক্ষে ভোট? দেখো 15 বছরে অ্যান্টি ইনকামবেন্সি আছে, এবং 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সিতে যখন বিপুল সংখ্যক ভোট পড়ে, আগের ধারণা ছিল, একটা সময় ধারণা ছিল যে অ্যান্টি ইনকামবেন্সি মানেই একটা বেশি মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে ভোট দেবে। এই ব্যাখ্যাটা পরবর্তীকালে কেটে গেছে। এখন এর কোনো একরৈখিক ব্যাখ্যা বা একটা সিঙ্গেল এক্সপ্লেনেশন হয় না। বিহারে ভোট দেখো, বিহারে ভোট তো নীতিশ কুমার গভর্নমেন্ট ছিল, পোলিং পার্সেন্টেজ বেড়েছে, এবং দেখা গেছে মহিলাদের পার্সেন্টেজও বেড়েছে মানে ভোটে। তার ফলে কিন্তু তাতে তো ইনকামমেন্ট গভর্নমেন্টেরই ভালো হয়েছে, তার মানে প্রো ইনকামবেন্সি ভোট হয়েছে, এবং ভোটের আগে যে 10,000 টাকা করে দিয়েছে তার একটা রেজাল্ট ওখানে দেখা গেছে বলে ধারণা, মানে আমরা অ্যানালিসিস করে সেটাই বার করি আর কি। তার ফলে এই যে এক্সট্রা লেয়ার অফ ভোট, এইটাকে পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে এখন ডিফাইন করা, এটাই কিন্তু চ্যালেঞ্জিং, এবং এই কাজটাই এখন দুটো পার্টিই করছে। একদম, এরা এখন চুলচেরা বিশ্লেষণে, যে তৃণমূলও করছে, বিজেপিও করছে, যে এক্সট্রা লেয়ার যেটা গেল এসআইআর এর কারণে, তারা কতটা সরকারের পক্ষে খুশি হয়ে ভোট দিলেন বা সরকারের বিরুদ্ধে ভোট দিলেন। তাদের মধ্যে কি এরকম কাজ করলো যে এসআইআর এর জন্য আমরা হয়রানি হতে হয়েছে বলে আমরা বিজেপিকে বিরুদ্ধে? বলতে চাইছিলাম, এরকম কি কোনো সম্ভাবনা আছে যে, তুমি বলছিলে কিছুক্ষণ আগেও, যারা হয়রানি হয়েছে বা যারা হয়নি, কিন্তু কোথাও একটা এরকম আতঙ্ক, একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে কি আমার ভোটটা আমি দিয়ে আসি এবার, যাতে কোথাও একটা নেগেটিভ সাধারণ মানুষের মধ্যে, যে পরের বারের জন্য যাতে আমাকে এই হয়রানির শিকার না হতে হয়, আমি ভোটটা দিলাম, মানে আমি ভোটটা দিতে পারছি, আমি ভারতের নাগরিক। এটা কি কোথাও গিয়ে এসআইআর এর যে ছবি আমরা দেখেছি অনেক সময়, যে দীর্ঘ লাইন বা মানুষের কিছু কিছু ক্ষেত্রে হ্যারাসমেন্ট, যেটা তৃণমূল কংগ্রেস যেটাকে একটা ইস্যু করেছে বা কিছু, সেটার কি কোনো এফেক্ট হতে পারে মনে হয়? দেখো, এইটা তো একটা ডিবেটেবল ইস্যু। এমন তো নয় যে পশ্চিমবঙ্গের বিপুল জনসংখ্যা, তাদের প্রত্যেকটা মানুষকে ধরে ধরে আমরা জিজ্ঞাসা করেছি, কিন্তু এই ভোটে আমি মুর্শিদাবাদ, নদিয়া,
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, এসবই মোটামুটি এই কতগুলো জেলা একটুখানি টাচ করে ঘুরে 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 দেখেছি। এসেছো, হ্যাঁ, একদম। তাতে যখনই রাস্তায় বেরিয়ে মানুষের সঙ্গে আলোচনা হয়েছে, তখন কিন্তু আমি প্রথম কথাটা ভোটের ইস্যু হিসেবে, এটা ঠিক যে ভোটের ইস্যু হিসেবে ন্যারেটিভটা এসআইআর এর দিকে রাখার চেষ্টা করেছে তৃণমূল, কিন্তু যখন আমি রাস্তায় বেরিয়ে মানুষের সাথে কথা বলেছি, মুর্শিদাবাদে হোক, নদিয়ায় হোক, বা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রামে হোক, মানুষ কিন্তু এসআইআর কথা প্রথম বলেনি। আচ্ছা, প্রথম বলেছে যে মানুষের ভোটের কোর ইস্যুগুলোর কথাই বলেছে। আমি কিন্তু এরকম শুনিনি। হ্যাঁ, একজন প্রবল তৃণমূল সমর্থক আমার বন্ধু বান্ধবদের মধ্যেও আছে যারা প্রবল তৃণমূল সমর্থক, তাদের ধারণা মানুষ এসআইআর এ হয়রান হয়ে যেটা বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। কিন্তু আমি এসআইআর এ আমি হয়রান হয়েছি এবং সেই কারণে আমার ভোটটা সেই কারণে প্রভাবিত হবে। আমি সেটাই আমার ভোটের যে আমি কাকে ভোট দেবো সেটাকে নির্ণায়ক হয়ে উঠবে। এই এক্সপিরিয়েন্স কিন্তু আমার জেনারেলি রাস্তাঘাটে হয়নি। ঠিক আছে, তার্কিক যে জায়গায় যেখানে একজন মানে ধরো বামপন্থী বা একজন তৃণমূলের কারো বা একজন বিজেপি কারো, তখন এসআইআর প্রসঙ্গগুলো উঠেছে। সাধারণ মানুষের সাথে যার একবার কার্ডটা হয়ে গেছে, সে কিন্তু আর আমার বলেনি আমাকে যে আমাকে হয়রানি হতে হয়েছে, ওটা মনেও রাখেনি বা বলেও নি, সেটা নিয়ে সে খুব একটা, এটা আমি খুব অবজেক্টিভলি বললাম, কিন্তু খুব অবজেক্টিভলি বললাম। এবার এটা কি রোল প্লে করবে আমিও জানি না, আমি বলতেও চাইছি না যে মানে প্রত্যেকটা মানুষ তার নিজের ইয়ে দিয়ে ভোট দেবে, কিন্তু আমার অভিজ্ঞতা এবার হতে পারে যে আমরা ইন্টেরিয়ার জায়গায় যাইনি, এটা হতে পারে। আরো ইন্টেরিয়ারে গেলে হয়তো মানুষ তাদের হয়রানির কথা বলতে না, তাহলে বা এরকমও আছে সম্রাট, সেটা হচ্ছে যে যেটা তৃণমূল বলছে যে একটা পরিবারের বাবা মা ভাইয়ের হয়েছে বোনের হয়নি, বা বোনের হয়েছে ভাইয়ের হয়নি, বাবা মার হয়ে গেছে ছেলে মেয়ের হয়নি। সেই পরিবারে বাবা মার যদি এটা নিয়ে কোনো ক্রোধ তৈরি হয়, কোনো অ্যাঙ্গার তৈরি হয়, আমি জানি না, মানে সেটা প্লে করতেই পারে। কিন্তু জেনারেলি আমার যেটা মনে হচ্ছে যে আমি রাস্তাঘাটে বেরিয়ে যখনই মানুষকে জিজ্ঞাসা করেছি যে কি মনে হচ্ছে ভোটে কি হবে, এই যে সরকার চলছে আপনাদের কি মত, বিজেপির ব্যাপারে আপনাদের কি ধারণা, এই সব যে আলোচনা, প্রথম যে আমার এডিটার প্রয়াত বরুণ সেনগুপ্ত আমার বলতেন যে ভোটের আলোচনায় বেরিয়ে যখন জিজ্ঞাসা করবে তখন ফার্স্ট রিয়াকশনটাকেই নেবে। এর ফলে তুমি একটা সমীক্ষা তোমার নিজের মতো করেই করে ফেলতে পারবে, যে রোজ বেরিয়ে 10 জনকে জিজ্ঞাসা করবে যে দাদা ভোটে কি হচ্ছে, তো ওনার যে ফার্স্ট রিয়াকশনটা সেটুকুনি নেবে, ওনার ব্যাখ্যাটা তোমার নেওয়ার দরকার নেই, এটা উনি বলতেন। কারণ ব্যাখ্যা এক একজন এক এক রকম ভাবে করে, কিন্তু ফার্স্ট রিয়াকশনটাই হচ্ছে লাস্ট রিয়াকশন। তো আমি বলছি যে ফার্স্ট কথাটাতে এসআইআর আসেনি। আচ্ছা, তুমি এই মালদা ঘুরেছো, এবার মুর্শিদাবাদ, বহু জায়গায় মালদায় আমি জানি, মুর্শিদাবাদ তুমি গেছিলে, এবং সবকিছু মিলে তোমার একটা দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা, তাতে একটা পালস বোঝা যায়। আমি প্রেডিকশন করতে বলছি না, কিন্তু মালদা মুর্শিদাবাদে এটা শোনা যায় বা সবকিছু মিলে একটা বোঝা যায়, ধারণা তৈরি হয়েছে যে তৃণমূলের দক্ষিণবঙ্গে প্রভাব না পড়লেও মালদা মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোটে একটা ফ্যাক্টর হতে পারে। সেটা যেটাই হোক না কেন, হুমায়ুন কবির, যদিও শেষ মুহূর্তে হুমায়ুন কবিরের একটা পরিস্থিতি, একটা টলমল অবস্থা হয়ে গেছে, সবটা মিলে হতে পারে। সেক্ষেত্রে যদি এরকম হয় যে কোনো ক্ষেত্রে তৃণমূলের সংখ্যালঘু ভোটে, আমরা দেখেছিলাম 2021-এ 22টার মধ্যে 20টা পেয়েছিল মুর্শিদাবাদ, মালদায় 12টার মধ্যে 8টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস, সরকার গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল। সেক্ষেত্রে যদি এই দুটো জেলায় সংখ্যালঘু ভোটে তৃণমূলের কোথাও গিয়ে কিছুটা দেখো সম্রাট, মালদা মুর্শিদাবাদ হচ্ছে ট্র্যাডিশনালি কংগ্রেসদের জায়গা, কংগ্রেস বামও আছে। তৃণমূলের কখনোই একটা মানে সহজাত এলাকা মালদা মুর্শিদাবাদ নয়, হয় না, ন্যাচারাল মানে ভোট। ঠিক আছে, দক্ষিণ 24 পরগনায় যতটা ন্যাচারাল ভোট তৃণমূলের, বা উত্তর 24 পরগনা ততটা ন্যাচারাল ভোট মালদা বা মুর্শিদাবাদের তৃণমূলের নয়। তুমি দেখো যে তৃণমূলের যখন দোর্দণ্ড প্রতাপ 2016 সালের ভোট, মালদায় তৃণমূল 0, মুর্শিদাবাদের তৃণমূল 2। পরে কি হলো, গত ভোটে শীতলকুচির ঘটনার পরে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হলো। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে কি হলো যে একটা মুসলিম ভোটের একটা পুরো মেরুকরণ ঘটলো, এবং সেই মেরুকরণের সুবিধা পেল তৃণমূল, এবং মালদা মুর্শিদাবাদেও তৃণমূল ভালো ফল করলো। মালদায় 6টি, মুর্শিদাবাদে প্রথমে 18টি, তারপরে 2টো আরো পেলো, মানে 20টি।
কিন্তু এইবার তো সেরকম আমি দেখিনি। এবারে দেখো, এবারে হয়তো এসআইআর আছে বলতে পারো, কিন্তু এসআইআর এর ব্যাপারে যতটা ক্রিটিক্যাল তৃণমূল ততটাই ক্রিটিক্যাল কংগ্রেস। ছেড়ে দাও এসআইআর এর ব্যাপারটা। আজকে মুর্শিদাবাদে কি দেখলে? আজকে মুর্শিদাবাদে দেখলে সংখ্যালঘু বনাম সংখ্যালঘু লড়াই, বিজেপি বনাম সংখ্যালঘু লড়াই দেখোনি কিন্তু। এটাই আমি আপনাদেরও বলতে চাইছি যে মুর্শিদাবাদে যখনই লড়াইটা বিজেপি বনাম সংখ্যালঘু হবে, তখন তৃণমূলের সিট ভালো হবে, যেটা 2021 সালে হয়েছিল। এবারে মুর্শিদাবাদে কিন্তু যখনই মুর্শিদাবাদে দেখবে যে সংখ্যালঘু বনাম সংখ্যালঘুদের বা ধর্মনিরপেক্ষ শক্তির লড়াই, যেটা সাগরদিঘির উপনির্বাচনে দেখেছিলে যে উপনির্বাচনে শাসক দল হারে না, জেনারেল ট্রেন্ড গোটা ভারতবর্ষ জুড়ে, এবং তৃণমূল জমানায় উপনির্বাচনে তৃণমূল কখনো হারেনি। সেই সাগরদিঘির উপনির্বাচনে যেখানে বিজেপি একটা ইররিলেভেন্ট ছিল, বিজেপির প্রার্থী নিয়ে কোনো আলোচনা ছিল না, লড়াই ছিল বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের সঙ্গে তৃণমূলের লড়াই। কি হয়েছিল? 24,000 ভোটে জিতেছিল বাইরন বিশ্বাস। আমি এটাকেই মনে করিয়ে দিতে চাইছি, এইবারে মুর্শিদাবাদের যে আলোচনা, মুর্শিদাবাদের যে ভোটের আলোচনা, সেখানে দেখবে যে তৃণমূলের সংখ্যালঘু বনাম কংগ্রেসের সংখ্যালঘু বনাম সংখ্যালঘুর লড়াই, সংখ্যালঘু বনাম বামেদের লড়াই নাকি। নওদা আজকে কি লড়াই দেখেছো? হুমায়ুন কবির বনাম তৃণমূলের লড়াই। শামশেরগঞ্জে কোন লড়াই দেখেছো? তৃণমূল বনাম কংগ্রেস। রঘুনাথগঞ্জে কোন লড়াই দেখেছো? কংগ্রেস তৃণমূল বনাম কংগ্রেস। তো এই যে তৃণমূল বনাম কংগ্রেস যখন হচ্ছে, তখন ভোটটা কিন্তু আগের বারের মতো না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কংগ্রেস ভালো ফল। এবার কিছু জায়গায় আছে যেখানে হচ্ছে দেখো একটা সংখ্যালঘু প্রধান একটা জেলা, সেখানে সংখ্যাগুরু যেটুকুনি ভোট থাকবে সেটা একটা পোলারাইজেশনের সম্ভাবনা থাকেই, এবং এবার তো বিজেপিও হাওয়া দিয়েছে। তো মুর্শিদাবাদ, বড়োয়াতে, এইসব জায়গাগুলোতে মানে অলরেডি একটা বিজেপির প্রেজেন্স আছে। মুর্শিদাবাদে তো বিজেপির এমএলএ রয়েছে। তো এখানে যেটা হতে পারে যে কিছু ভোট কাটাকাটিতে বিজেপির সুবিধা হতে পারে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মুর্শিদাবাদে গত ভোটের যে বাস্তবতা ছিল আর আজকের ভোটের যে বাস্তবতা, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট, এবং মুর্শিদাবাদে সেইটারই একখানা রিফ্লেকশন এই ভোটের ফলাফলে হয়তো দেখা যাবে। মুর্শিদাবাদে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ভোট ভাগাভাগিতে তুমি বললে যেটা বিজেপি লাভবান হতে পারে, অ্যাবসলিউটলি সেটা বিজেপিও হয়তো সেরকম একটা হিসেব করছে। কিন্তু কোথাও যদি কংগ্রেস বেশ কিছু আসন পায় মালদা মুর্শিদাবাদে, আমি তো বললাম যখনই লড়াইটা তৃণমূল বনাম কংগ্রেস হয়ে যাবে, যে সিটে তৃণমূল বনাম কংগ্রেস হয়ে যাবে, সেখানে কিন্তু চিন্তার ব্যাপার তৃণমূলে থাকতে পারে। যেখানে বিজেপি ফ্যাক্টর, সেখানে তৃণমূলের অ্যাডভান্টেজ আছে। যেই লড়াইয়ে বিজেপি ফ্যাক্টর নয়, সেখানে তৃণমূলের অ্যাডভান্টেজ নেই মুর্শিদাবাদে। এইটা হচ্ছে মোদ্দা কথা। কংগ্রেস যদি বেশি 2016 সালের ভোটে কেন তৃণমূল 2 হয়েছিল মুর্শিদাবাদে? কেন 2 হয়েছিল? কারণ বিজেপি ফ্যাক্টরই ছিল না মুর্শিদাবাদ 2016 ভোটে, এবং বাম কংগ্রেসের জোট হয়েছিল। আজকে অধীর চৌধুরী হাত কামড়াচ্ছেন কেন জানো? যে পই করে বলেছিলেন যে মুর্শিদাবাদে অন্তত বাম কংগ্রেসের জোটটা হোক, এবং মুর্শিদাবাদে যদি বাম কংগ্রেসের জোটটা হতো তৃণমূলের আরো বিপদ হতে পারত। কিন্তু এআইসিসি চাইনি। অনেকগুলো কারণ হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি রাখার কারণ হতে পারে, কেরলে যেহেতু কংগ্রেস এবং বামেদের মুখোমুখি লড়াই, এবং কেরলে এবার কংগ্রেসের সরকারে আসার সম্ভাবনা বেশি, সেই কারণেও হতে পারে, ঠিক আছে। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি নন, শুভঙ্কর সরকার কি সিদ্ধান্ত নেবেন তিনি যেভাবে বুঝেছেন সেটাও একটা কারণ হতে পারে। কিন্তু হাত কামড়েছেন অধীর চৌধুরী, আজকে ভোটের পরে আরো বেশি করে হাত কামড়াচ্ছেন যে বাম কংগ্রেস যদি আজকে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং বা খোলাখুলি জোট হতো মুর্শিদাবাদে, মানে তার রেজাল্ট কুড হ্যাভ বিন আ ডিফারেন্ট রেজাল্ট। আচ্ছা, এবার দ্বিতীয় পর্বে আসি কিছুটা। এই ট্রেন্ড তোমার কি মনে হয়? একটা ট্রেন্ড তৈরি হলে সেটা তো থেকেই যায় মনে হয়, দ্বিতীয় দফায় ট্রেন্ড একটা তৈরি হয়ে গেছে সম্রাট। আমি যদি ভুল না হই, আজকে সকালবেলা যখন মর্নিং শোজ দ্য ডে, আমি আগেও লিখেছি যে ভোট পার্সেন্টেজ এবারে 90 টাচ করতে লিখেছি তো আমি আগে। তো আজকে হওয়ার পরে তো বলছি না, ইভেন আজকে সকালবেলা যখন 19% পোলিং হয় সকাল 9টার মধ্যে, তখনও আমরা লিখেছি যে ইট ক্যান টাচ 90%। আজকে আমি তোমায় বলছি যে প্রথম দফার ভোট যেটা দেখালো, সেটা দেখালো একটা ভোটের হুজুগ,
উৎসাহ হোক, উৎকণ্ঠা হোক, যেটাই হোক, তুমি যেভাবেই ডিফাইন করো না কেন, একটা হুজুগ দেখিয়েছে। মানুষ গরমের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে হলো, নিজের ভোটটা নিজে দিয়ে এসছেন। এবং আজকে যে রাত 9টা বাজে এখন ইলেকশন কমিশন হিসেব করে চলেছে ফাইনাল ফিগারের জন্য। আমরা ওই জন্য বারবার করে বলছি 90 নট আউট, একদম 94 নট আউট, 95 নট আউট। কোথায় পৌঁছবে আমরা এখনো পর্যন্ত এখন কমিশন জানায়নি। এই হুজুগ যদি বজায় থাকে, তুমি দেখবে যে সেকেন্ড ফেজে ইকুয়ালি ভোট হবে এবং সেকেন্ড ফেজে প্রায় কম্পিটিশনে ভোট হবে। ফার্স্ট ফেজের সঙ্গে তুল্য মূল্য ভোট হবে সেকেন্ড ফেজে। এবং যে কলকাতায় 64-65% বেশি পোলিং হয় না, তুমি আজকে তারিখ দিয়ে লিখে রেখো। আমি আজ থেকে 1 মাস আগে থেকে বলছি কলকাতায় এবারে প্রায় 80% পোলিং হবে, ইফ নট মোর, সিগনিফিক্যান্ট, ইফ নট মোর। এবার কলকাতায় যদি আজকে 80 প্লাস, যদি 90% কলকাতায় পোলিং হয়ে যায়, দেখো আমরা যেটুকুনি জানি যে সবসময় খুব সিম্পলিফাই করে ব্যাখ্যাটা হয় না, তবু একটা মুদ্রা আলোচনায় থাকে। শহরে প্রতিষ্ঠান বিরোধিতা বেশি হয়। একদম, এটা বাম আমলেও ছিল। বাম আমলে তৃণমূলের যে কটা সিট থাকতো আরবান জায়গা থেকেই পেতো, গ্রাম থেকে পেতো না, কলকাতা শহরতলি থেকেই পেতো। কলকাতা শহরেই বামেদের সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হতো। ট্রেনে বাসে বামেদের সমালোচনা কোথায় হতো? কলকাতাতেই বেশি হতো। গ্রামে তো সাহস পেত না মানুষ। গ্রাম তো ছিল কেশপুর, একেবারেই গ্রাম তো ছিল গড়বেতা, গামছা মুখে দিয়ে হাতে মাস্কেট, সেই ছবি হ্যাঁ মনে আছে। ভোটের দিনগুলোতে সেই ছবি ছিল পরিচিত। নানুর ওইসব জায়গাগুলো তো প্রায় ভিয়েতনামের মতো ছিল, যেখানে তৃণমূল ঢুকতেও পারতো না। এবার এই ছবিটা কিন্তু নেই। কিউবা ভিয়েতনাম ছিল, তাই না? একদম, যেখানে ঢুকতে পারতো না। কিন্তু শহরে আমরা কি দেখেছি? ধরো 94 সালে তখন আমি কলেজে পড়ি, গোয়েঙ্কা কলেজে পড়ি। বারুইপুর থেকে যখন লোকাল ট্রেনে শিয়ালদায় নামতাম, ভোটের আগে বা যে কোনো একটা বিষয় উঠলে, ঘটনা ঘটলে কি পরিমাণ মানুষ ট্রেনে সমালোচনা করতে করতে যেত। এবং লোকাল ট্রেনে তো ওই আলোচনাগুলো থাকতো, একটা তর্ক, ঠিক আছে, হ্যাঁ, মানে একদম খোলাখুলি তর্ক হতো। আজকের মতো হাতাহাতি হতো না, কিন্তু তর্ক তো হতো, বোঝা যেত। তো অ্যান্টি ইনকামবেন্সি সবসময় শহরে বেশি হয়। তো আজকে যদি কলকাতায় 85, 80, 90% পোলিং হয়, তৃণমূলের তো এই সাউথ বেঙ্গল তৃণমূলের চেনা মাঠ, কমফর্ট জোন। সেকেন্ড ফেজে যে তৃণমূলের সবচেয়ে স্ট্রং জায়গা যেটা সেটা হচ্ছে তৃণমূলের বুথ লেভেল অর্গানাইজেশন। ঠিক আছে, পশ্চিমবঙ্গে ভোটটা করাতে হয়, এটা একটা তো আমরা কি দেখেছি, তুমি তামিলনাড়ুতে চলে যাও না, কোনো পোস্টারও হয়তো দেখবে না। ঠিক আছে, ক্যাম্পেইন হচ্ছে, মানুষ নিজে ভোট নিজে দিচ্ছে, গিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে ভোটারকে মোবিলাইজ করা, বুথ পর্যন্ত পৌঁছে নিয়ে যাও, এটা হচ্ছে যে সেই বামেদের শিখিয়ে দেওয়া একটা ব্যাপার, শিল্প। তো সেইটা তো আমরা এখানে এখনো পর্যন্ত দেখি। তো এইটা হচ্ছে তৃণমূলের বিগার স্ট্রেংথ বা বিগেস্ট স্ট্রেংথ। মমতা বন্দ্যোপাধ্যায় ফেস একটা স্ট্রেংথ। আর যেটা বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে, আমার একটা জানার আগ্রহ আছে এবং এই ভোটের ফলাফল থেকে আমরাও সেটা বুঝতে পারবো। সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার চালু হওয়ার পরে একটা ভোট হয়ে গেছে 2024-এর, ঠিক আছে, এবং 2024-এর লোকসভা ভোটের আগে 500 টাকা বেড়েছিল, তার সুফলও পেয়েছিল বলে ধরে নেওয়া যায়। কারণ এবং ওটা ছিল লক্ষ্মীর ভান্ডারের পর প্রথম বড় ভোট। 21 সালে শুরু হয় সেপ্টেম্বর মাসে প্রথম বড় ভোট, তারপর তো লক্ষ্মীর ভান্ডার সয়ে গেছে। ইনস্পাইট অফ লক্ষ্মীর ভান্ডার গ্রামে কিন্তু বিজেপির একটা গ্রামেও 38% ভোট তৈরি হয়ে গেছে। তার ফলে আজকের যে বিহারের যে 10,000 টাকা পাওয়ার পরে যে মহিলাদের পোল পার্সেন্টেজ বেড়ে গেল 12%, সেইটা পশ্চিমবঙ্গেও লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে প্রযোজ্য কিনা আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার অলরেডি ইমপ্লিমেন্টেড, তার জন্য যে সুফল সেটাও দেখা গেছে 24-এর ভোটে। ফলে ফার্দার তো 12% গ্রোথের জায়গা নেই নতুন করে সেটা, তাই না? তাহলে সেই ভোটটা হয়তো ইন্ট্যাক্ট থাকতে পারে, কিন্তু সেই ভোটটা কি আর বাড়তে পারে? এইটা একটা কোয়েশ্চেন আমার মনে রয়ে গেছে। তুমি বললে যে এখানে এটা বাম আমল থেকে একটা শিল্পের পর্যায়ে চলে গেছে, যেটা হচ্ছে যে এই ভোটটাকে ভোটারকে বুথ পর্যন্ত নিয়ে যাওয়া, বুথ লেভেল অর্গানাইজেশন। সেখানে তৃণমূল দক্ষিণবঙ্গে হয়তো অনেকটা স্ট্রং, কিন্তু বিজেপির কি কৌশল বিজেপি করতে পারে? বিজেপির কাছে খুব ভাইটাল হয়ে যাচ্ছে এই সেকেন্ড ফেজের ভোটটা। উত্তরবঙ্গ বা ফার্স্ট ফেজের ভোটে বিজেপির অটোমেটিক কিছু সিট রয়েছে, সেক্ষেত্রে এটা বিজেপির পেনিট্রেট করাটা, দেখো বিজেপির তো কিছু করার নেই, কারণ বিজেপি
বুথ লেভেল অর্গানাইজেশন এখনো পর্যন্ত দুর্বল। বিজেপি কিছু করতে পারেনি, কিন্তু ইলেকশন কমিশন একটা ব্যাপার করেছে যে ভোটারদের মোবিলাইজ করার জায়গাটাই আর রাখেন। একেবারেই ঠিক আছে, 100 মিটারের মধ্যে কাউকে ঢুকতে দেবে না, পুরো সিসিটিভি ক্যামেরা ইত্যাদি প্রভৃতি সব লাগিয়ে দিয়েছে, এবং ভোটটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার যতটা সম্ভব করার চেষ্টা করেছে। ওয়েব ক্যামেরা এনা তেনা প্রচুর পুলিশ, আধা সামরিক বাহিনী সব দিয়ে করে দিয়েছে। ফলে ওই জায়গাটা, যে জায়গাটা বিজেপির দুর্বলতম জায়গা, যে বুথে অর্গানাইজেশন নেই এবং ইত্যাদি প্রভৃতি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ইত্যাদি প্রভৃতি, সেই জায়গাটাতে কমিশন ওই জায়গাটাকে একটা নিউট্রাল জায়গায় করে দেওয়ার চেষ্টা করেছে, যে প্রচার ফচার যা করার করে নাও, কিন্তু বুথ পর্যন্ত এই যে এসে এসে হাত ধরে ধরে প্রায় বুথের কাছে নিয়ে আসা, ঠিক আছে, কাছাকাছি পৌঁছে যাওয়া, একদম প্রায় কাছাকাছি, সেই জায়গাটাকে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এবং তুমি দেখো এবার এটার যদি কোনো রেজাল্ট হয় আমি জানি না। আর যেটা বলেছে যে যেটা বাম আমলের সময় থেকেও ছিল, আমি শুধু তৃণমূলকে বলবো কেন, তৃণমূল একটা উত্তরাধিকার সূত্রে বামেদের দেখে পেয়েছে, মডিফাই করেছে, হয়তো সিপিএম কে দেখেছে, নেট প্র্যাকটিস করেছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করেছে। ঠিক আছে, তো কথাটা হচ্ছে যে এই যে ভোটের আগের দিন গিয়ে হুমকি দিয়ে আসা, ঠিক আছে, বা ইন্টিমিডেট করা, ভোটের বুথের দিকে আসছে আটকে দেওয়া, এইটা কমিশন বলেছে যে এরকম ঘটনা পেলে রিপোল করে দেবো, যেটা আগের রাত থেকে শুরু হতো বলে। ঠিক আছে, কিন্তু এবারে অনেক বেশি। এবারে একটা কথা প্রচলিত পশ্চিমবঙ্গে ছিল যে আধা সামরিক বাহিনীকেও লুব্ধ করার চেষ্টা হয়। সেখানে আধা সামরিক বাহিনীকে চায়ের দোকানে কোনো রাজনৈতিক নেতার হাতে চাও খেতে দিচ্ছে না এবছর শুরুতেই একদম, ঠিক আছে। তো ফলে এইসব করে কমিশন একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার চেষ্টা করেছে। ঠিক আছে, কতটা কাজে লাগবে আমি জানি না। এন্ড অফ দ্য ডে অর্গানিক, আমি আবারও রিপিট করছি, অর্গানিক যে বুথ লেভেল তৃণমূলের যে স্ট্রেংথ, সেটা তো একদিনে হয়নি, এবং সেটাকে তুমি বুথ পর্যন্ত বা বুথের পর্যন্ত না বসাতে যেতে দিলে না, তা বলে তো তুমি আমার সাথে ব্যক্তিগত সম্পর্কটা আটকাতে পারো না। একেবারেই তৃণমূলের যে বুথ লেভেল যে অর্গানাইজেশন, সেটা হচ্ছে একটা ব্যক্তিগত স্তরে পৌঁছে গেছে। ঠিক আছে, কোনো জায়গায় সেখানে মানুষের বিক্ষিপ্তভাবে অসন্তোষ রয়েছে, কারণ যে বুথ কর্মী তার বিরুদ্ধেই হয়তো একটা অভিযোগ রয়েছে। আবার কোনো জায়গায় এরকমও আছে, ঠিক আছে, মানে আমাদেরও অবজেক্টিভলি বলতে হবে, কোনো জায়গায় এরকমও আছে যে যে বুথের প্রেসিডেন্ট তারও কিছু বেনিফিশিয়ারি আছে, সেও লোকাল যে মানে গরিব মানুষকে তাকে বিপদ আপদে কিছুটা দিল, তাকে একটা কিছু কাজের ব্যবস্থা করে দিল, ঠিক আছে, লোকালি যতটা কোভিডের সময় একটু চাল ডাল দিয়েছে, ঠিক আছে। তারপরে দুটো দিকই আছে, কিন্তু তৃণমূলের যারা যে বস্তির ভোটটা শুধু বস্তিতে ভোট হয়েছে, বস্তিতে শুধুমাত্র ভয় দেয় না, কোনো কোনো জায়গায় বস্তি ভক্তিতেও দেয়, সবটাকেই তুমি মানে ভয় দেখিয়ে তৃণমূলকে একটা বেনিফিশিয়ারি পৌঁছে দেওয়ার আছে তো, কারোর এর বিয়ে, কারোর কোনো সমস্যা হয়েছে, ছোটখাটো সমস্যা, এখানে মানুষকে না বড় সমস্যা, তার সাথে প্রকল্পগুলো কিছু না কিছু একটা প্রকল্প, এবং শহরাঞ্চলে এরকম আছে, শহরাঞ্চলে তৃণমূলের এক শ্রেণীর নেতাকর্মীর বিরুদ্ধে বদনাম রয়েছে, ঠিক আছে, এটা যেমন ঠিক, তেমন এক শ্রেণীর বুথ কর্মীদের সম্পর্কে মানুষের কিছু পজিটিভও আছে। মাসিমা, এখানে আপনার বাড়ির সামনে জঞ্জালটা পরিষ্কার হচ্ছে কিনা, লাইটটা জ্বলছে তো, বাড়িতে গেলে যে জিজ্ঞাসা করে ডাক খোঁজ, এটাই তো বুথের। তারপর পুজো আচ্ছা, পুজো আচ্ছা, এবং পাড়ায় পাড়ায় পুজো, হ্যাঁ, এটা ফলে ওইটা তো অর্গানিক, ওই অর্গানিক স্ট্রেংথের জায়গাটা এখনো বিজেপি যায়নি। ঠিক আছে, ইলেকশন কমিশন একটা বুথ পর্যন্ত 100 মিটারের মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করার চেষ্টা করেছে, সেটা কতটা হেল্প করবে সেটা একটা ব্যাপার। আর দুই হচ্ছে, সামগ্রিকভাবে যদি একটা প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করে, তখন মানুষ আর অন্য কিছু বিবেচনা করে না, তখন একটা বৃহত্তর ছবি দেখার চেষ্টা করে যে এটা তো আর পাড়ার ভোট বা পঞ্চায়েত ভোট বা পুরসভার ভোট নয়, তখন বৃহত্তর প্রেক্ষাপটে একটা ভাবনার চেষ্টা করে যে পশ্চিমবঙ্গ আজকে কি আছে, আগামী দিনে কি হতে পারে, কে ক্ষমতা আসলে ভালো হতে পারে, এগুলো বিবেচ্য বিষয় হয়ে ওঠে, তাই সেদিকে ভোট দেবে। আমার একটা শেষ প্রশ্ন, অবশ্যই শেষ প্রশ্ন এটা হয়তো এই প্রশ্নটা হতে পারতো সেকেন্ড ফেজের পর হওয়া উচিত ছিল, হ্যাঁ, সেটা হয়তো আজকে আমার নিজেরও একটা কৌতূহল থেকে বলছি। সেটা হচ্ছে এরকম হয়তো হলো যে অ্যাবসলিউট মেজরিটি কেউ পেল না, না বিজেপি না তৃণমূল, কংগ্রেস মাঝখান থেকে বেশ কিছু আসন পেয়ে একটা নির্ণায়ক জায়গায় পৌঁছলো। একটা জাতীয় রাজনীতির বাধ্যবাধকতার জায়গা থেকে কংগ্রেস কি করতে পারে তখন? না, কংগ্রেসকে তো ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গেই থাকতে হবে, তাহলে তো কংগ্রেসের জাত চলে যাবে। আমি মালদা মুর্শিদাবাদে যেহেতু এরকম কংগ্রেসের নাহলে জাত চলে যাবে, এক, ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে থাকতে হবে। দুই হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে
একটা দলবদলের খেলা যা শুরু হয়েছে, তো কংগ্রেস থাকবে, তৃণমূল ভেঙে চলে যাবে, তৃণমূল ভাঙে এটা বলা যাবে না, অনুপ্রেরণায় চলে যাবে। আমরা প্রথম দফার ভোটের পর যেটা মূলত আলোচনার বিষয় ছিল যে এই বিপুল পরিমাণ ভোট পার্সেন্টেজ, এখনো পর্যন্ত এই সন্ধ্যে পর্যন্ত ইলেকশন কমিশন এখনো পুরোপুরি একটা ফিগার আমাদের সামনে দিতে পারেনি। 92% তো ছাড়িয়ে গেছে বলাই যায়। এটা কোথায় গিয়ে শেষ হবে বা পৌঁছবে বলা যাচ্ছে না। একটা নজিরবিহীন একটা বিষয়। সাধারণ মানুষ পর্যন্ত এটা নিয়ে বিপুলভাবে সব জায়গায় আলোচনা চলছে, এই জল্পনা কোথায় যাচ্ছে, এই ভোটটা কোথায় যাচ্ছে। আপাতত আমাদের নজর দ্বিতীয় ফেজ 29 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভোট, সেদিকে তাকিয়ে থাকতে হবে কি এই ট্রেন্ডই বজায় থাকে কিনা, এবং শেষ হাসি কে হাসবে তার জন্য তো অপেক্ষা করতেই হবে 4 তারিখ পর্যন্ত। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল সমস্ত খবরের জন্য।